হ্যাঁ, তো লাস্ট ক্লাসে আমরা ক্লাইমেট মডেল সম্বন্ধে পড়েছি যে হাউ দ্য মডেল আর কনস্ট্রাক্টেড, দেন first of all we talked about the climate system and those are যেটা যে সিস্টেম গুলোর কম্পোনেন্ট, যেসব কম্পোনেন্টের কারণে আসলে ক্লাইমেটটাকে আমাদের এই কম্পোনেন্টের আনসার্টেনটি বা কম্পোনেন্টের মধ্যে যে কন্টিনিউইটি, এটার কারণে আমাদেরকে মডেল করতে হচ্ছে সামনে ইয়েতে। তো এটাতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আমাদের ক্লাইমেট সিস্টেমটাকে, কিভাবে আর্থের এনার্জি ব্যালেন্স এটাকে সাধারণত প্রভাবিত করে। তো যাই হোক, বিফোর going to the rest of the lectures, let's talk about some fundamentals, terminologies of climate model. আমরা অলরেডি বলেছি যে মডেল রেজলিউশন নিয়ে কথা বলেছি। রেজলিউশন দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে স্পেশাল রেজলিউশন, যেটা আমরা বলছি যে গ্রিডের যে সাইজ, সেই সাইজটার উপর নির্ভর করে। আরেকটা বোধ হয় খুব সম্ভবত টেম্পোরাল রেজলিউশন, একটা সময়ের একটা গ্যাপ, সেটা ডেফিনেটলি। এখানে আমরা বলছি যে বাউন্ডারি লেয়ার্স এর কথা বলছি, বিভিন্ন ধরনের বাউন্ডারি লেয়ার্স এর ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে বেসিক্যালি স্টার্টিং পয়েন্টে আমরা যে ভেরিয়েবল গুলো নিয়ে আমরা কথা বলবো ক্লাইমেট মডেলের একদম শুরুতে, যেমন উইন্ড, টেম্পারেচার, প্রেসার, ময়েশ্চার এটসেট্রা নিয়ে কথা বলবো। একটা সময় যাওয়ার পরে বাউন্ডারি কন্ডিশন হচ্ছে যেখানে মডেল আর কিছু ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন প্রেসক্রাইব করবে। এগুলো হচ্ছে যেমন solar radiation, composition of atmosphere, all those things are called the boundary conditions. এরপরে আমরা বলছি যে প্যারামিটারাইজেশন। প্যারামিটারাইজেশন হচ্ছে ওই জিনিস, যেমন আমরা তো ক্লাইমেট সিস্টেমের প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে কথা বলছি। তো কিছু কিছু কম্পোনেন্ট আছে যেগুলো আসলে 100% ব্যাখ্যা আসলে এখন পর্যন্ত আমরা করতে পারি না। তো সেসব ক্ষেত্রে যেটা হয় যে বেসড অন দ্য এমপিরিক্যাল এভিডেন্স অর থিওরিটিক্যাল আর্গুমেন্টস, আমরা লার্জ স্কেল ইনফ্লুয়েন্স যেখানে হবে সেখানে আমরা ধরে নিই। এই ধরে নেওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে প্যারামিটারাইজেশন। মেবি ক্লাউড রিলেটেড ফ্যাক্টরস গুলো এখন পর্যন্ত পুরোপুরি ডিসক্রাইব করা বা ডিসকভার করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো ক্লাউডের ক্ষেত্রে আমরা সাধারণত প্যারামিটারাইজেশন করে থাকি। এরপরে আমরা অবজারভেশন থেকে একটা মানে মডেল ক্রিয়েট করার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে আমাদের জন্য অবজারভেশন। সেই অবজারভেশনটা আমরা বিভিন্ন সময়ের, বিশাল একটা সময় ধরে আমরা অবজার্ভ ডেটা নিয়ে সেই ডেটার সাথে আমরা আমাদের মডেলটাকে লিঙ্ক আপ করব, এবং সেটা নিয়ে আমরা অলরেডি আজকে আলোচনা করব। এবং যেসব ডেটা আমাদের লাগবে, এক্সটার্নাল ফোর্সিং এর ডেটা লাগবে, তারপরে ইন্টারনাল বিভিন্ন ধরনের মেকানিজমের ডেটা লাগবে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। So we actually in our last class we talked about the general circulation model. যে general circulation model এর আমরা বলছিলাম যে আর্থের এনার্জি ব্যালেন্স, যে চারটা ক্লাইমেট সিস্টেম কম্পোনেন্ট, যেমন হচ্ছে অ্যাটমসফিয়ার, ল্যান্ড সারফেস, ওশান, সি আইস, যদিও আরো অনেক কম্পোনেন্ট আছে, তারপরও আমরা এই চারটা মেইন কম্পোনেন্টস নিয়ে আমরা ক্লাইমেট প্রেডিকশনের জন্য আমরা যখন এমপ্লয় করব, the main that will be called as the general circulation model. এবং জেনারেল সার্কুলেশন মডেল এই চারটা কম্পোনেন্ট নিয়ে আমরা আস্তে আস্তে যখন করছি, সময়ের সাথে সাথে আমাদের জেনারেল সার্কুলেশন মডেলের যে রেজলিউশনটা বেড়েই চলছে, ইনক্রিজ করছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংও বাড়ছে রেগুলার। তো এখন আমাদের আসো আমরা এই ক্লাসে যেটা নিয়ে আলোচনা করতে চাই প্রথমেই, সেটা হচ্ছে আমাদের জন্য অ্যাট্রিবিউশন। Attribution হচ্ছে, আমরা নিশ্চয়ই জানি যে models are used to understand the cause of the past climate change and then to protect the future climate change. এটা আমরা নিশ্চয়ই জানি। So since the causes of observed changes are not always readily apparent, এখন একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, যখন আমি তোমাকে যখন বলবো যে এই জায়গাতে ক্লাইমেট চেঞ্জ হয়েছে এই 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 সিস্টেমের কম্পোনেন্টের কারণে, কিন্তু আমি যখন পার্টিকুলার একটা সময় নিব, যেমন ধরো আমাকে যদি বলে যে গত 10 বছরে কোন কোন কম্পোনেন্টের কারণে চেঞ্জ হয়েছে, তাহলে দেখা যাবে যে 3-4টা হয়তো কম্পোনেন্ট আসলো। আমি যদি বলি যে না, গত 20 বছরে কোন কোন কম্পোনেন্টের জন্য চেঞ্জ হয়েছে, তখন হয়তো আরো 2-3টা কম্পোনেন্ট বেড়ে যাবে। তার মানে হচ্ছে কম্পোনেন্ট গুলো সবসময় রেডিলি অ্যাভেলেবল না ক্লাইমেটোলজিস্টের কাছে। So in that case, climatologist uses a process called the attribution to determine the likely causes of observed climate change.
তাহলে ক্লাইমেট চেঞ্জটা যেটা অলরেডি হয়ে গেছে, এই অবজার্ভড ক্লাইমেট চেঞ্জের এই লাইকলি কজ গুলো বের করার জন্য ক্লাইমেটোলজিস্ট ইউজেস দ্য অ্যাট্রিবিউশন। So how does they do it? Um, they do it uh, the process of attribution. First of all, they use climate models to estimate how outside influences should have caused climate to change. তার মানে হচ্ছে আউটসাইড ইনফ্লুয়েন্স গুলো যেগুলো আছে সেগুলো কিভাবে আমাদের ক্লাইমেটকে চেঞ্জ করছে সেটা আসলে মডেল করার চেষ্টা করবে ক্লাইমেটোলজিস্টরা। তাহলে মডেল কিভাবে করবে? ইউজিং দি স্ট্যাটিস্টিক্যাল টুল টু লুক ফর expected pattern of change in climate observation gathered over the past 50 to 100 years or longer. এই সময়ের জন্য আমরা করব কি এক্সপেক্টেড একটা প্যাটার্ন দেখার চেষ্টা করব বা ক্লাইমেটোলজিস্টরা দেখার চেষ্টা করবে তো এই 50 থেকে 100 বছরের ডেটা নিয়ে, এবং এখানে দেখবে যে এই এক্সপেক্টেড প্যাটার্নগুলো আবার কিন্তু নরমাল কোনো কিছুর মতো হবে না। Those will be distinct from natural internal variability called fingerprints. ন্যাচারাল যেসব ভেরিয়েবিলিটি গুলো আছে সেগুলোকে বলবো আমরা ফিঙ্গারপ্রিন্ট। যেমন ধরো সময়ের সাথে সাথে আস্তে 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 বরফ গলছে, এটা একেবারে যেহেতু আমরা একটা সময় আমরা আইস এজের মধ্যে ছিলাম, এখন আমরা ইন্টারমিডিয়েট ওয়াটার ওয়ার্ম পিরিয়ডের মধ্যে আছি, আমরা এখনো পিকে পৌঁছাইনি, তার মানে হচ্ছে আমরা কিন্তু এখন বরফ গলবেই। এখন বরফ গলাটা স্বাভাবিক বিষয় সময়ের সাথে সাথে, কিন্তু মানে একটা বরফকে যদি আমরা রুম টেম্পারেচারে যদি অনেকক্ষণ রেখে দিই তারপরে অন্যান্য মেকানিজমের কারণে দেখা যাবে বরফটা একটা সময় গলবে, কিন্তু আমি রুমটাকে যদি উত্তপ্ত করে দিই বরফটা আরো মানে খুব দ্রুত গলবে। তো এখন পৃথিবীর কন্ডিশনটা অনেকটা ওরকম। তো নর্মাল যে গলার যে প্যাটার্নটা সেটাকে যদি আমরা বলি যে fingerprint, তাহলে we are more concerned about the outside influence other than the fingerprints. So the attribution is the combined result of detecting the fingerprints of an outside influence in observations and then carefully demonstrating that other possible causes of observed changes provide less convincing explanation. এটার অর্থ হচ্ছে আমরা আসলে আউটসাইড ইনফ্লুয়েন্স গুলো মেজার করার চেষ্টা করব। এই আউটসাইড ইনফ্লুয়েন্সেস গুলো যেগুলো সাধারণত হয় না বাট এখন হয়তো দেখা যাচ্ছে কোনো কারণে, সেই সব আউটসাইড ইনফ্লুয়েন্সেস গুলো আমাদের ক্লাইমেটকে কতটুকু প্রভাবিত করে। সো মাইট বি আউটসাইড ইনফ্লুয়েন্সেস গুলো কি কি হতে পারে? মেবি গ্রিনহাউস গ্যাসেস, অ্যারোসলস, সোলার আউটপুটস, changes in the volcanic activity, এইগুলো হচ্ছে আলাদা আউটসাইড ইনফ্লুয়েন্সেস, এবং এগুলোই আমাদের ক্লাইমেটকে কতটুকু প্রভাবিত করে সেটা সেই ফিঙ্গারপ্রিন্ট আমরা মেজার করে we will have some attribution of the climate models. এখন আসো ক্লাইমেট মডেল গুলোর রিপ্রোডাকশন যেটা করে বা অবজার্ভ চেঞ্জেস এর উপর যে কমেন্টটা করে, কমেন্টটা তিনটা লেভেলে করে বেসিক্যালি, গ্লোবাল লেভেল, কন্টিনেন্টাল লেভেল, রিজিয়নাল লেভেল। আমরা বুঝতেই পারছি যে এই তিনটা লেভেলের মধ্যে আসলে সাধারণত সবকিছু মোটামুটি গ্লোবাল থেকে শুরু করে রিজিয়নাল পর্যন্ত আমরা অবজার্ভ চেঞ্জ মেজার করতে পারি। একেবারে ছোট্ট প্লেস লেভেলে, মানে যেখানে গ্রিডের পরিমাণ একদম ছোট, সেই লেভেলে সাধারণত আমরা এই অবজার্ভ চেঞ্জেস, আনলেস এটা খুবই ডিস্টার্বড এরিয়া না হয়, আমরা সেটা আসলে মেজার করি না সাধারণত। আমরা যে এখন মডেল করছি, তাহলে মডেলের আমরা যে মডেলের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইভ্যালুয়েশন। এখন ইভ্যালুয়েশনটা প্রত্যেকটা জিনিসেরই সাধারণত আসলে প্রত্যেকটা, যেমন ধরো আমরা যে পড়াচ্ছি, আমাদের পড়ারও একটা ইভ্যালুয়েশন আছে। আমরা ইভ্যালুয়েশন করতে চাই যে আমরা বুঝতে চাই যে আমরা আসলে কিভাবে কতটুকু ভালো পড়াচ্ছি, আদৌ ভালো পড়াচ্ছি কিনা, আদৌ পড়াতে পারছি কিনা। তো এইটা হচ্ছে আমাদের জন্য ইভ্যালুয়েশন। এই ইভ্যালুয়েশনটা আবার মডেলের জন্য সেম। আমরা যখন মডেল যখন একটা ক্রিয়েট করব, we want to know how well it could describe the current climate system. So কেন এইটা আমাদের ইভ্যালুয়েশনের পথটা বাধাগ্রস্ত হয়, বা what are the factors which limit the evaluation? First of all, unforced internal variability. Internal variability, আমরা এই ক্লাইমেট সিস্টেমের ভেতরকার যে কম্পোনেন্টস গুলো আছে সেই কম্পোনেন্টস গুলো কিন্তু ইন্টারনাল ভেরিয়েবিলিটি শো করে, তাহলে ওইটা একটা খুবই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তারপরে অ্যাভেলেবিলিটি অফ অবজারভেশন, আমরা হয়তো এমন অনেক জায়গায় আছে যে অবজারভেশন আমরা বলছি যে অবজারভেশনটা আমাদের জন্য খুব দরকার,
কারণ এটার উপর ভিত্তি করে আমরা প্যারামিটারাইজেশন করব, অ্যাট্রিবিউট সেট করব অথবা লোকাল বাউন্ডারি কন্ডিশন সেট করব। তাহলে ওইটাই যদি আমাদের না থাকে তাহলে আমাদের মডেলের ইভালুয়েশনটা বাধাগ্রস্ত হবে বা ভালো হবে না। একিউরেসি অফ অবজারভেশনটা যেটা আমরা নিয়েছি এর আগে, যেটা ডেটা কালেক্টেড আছে, সেই ডেটাটাই যদি খারাপ হয়ে থাকে তাহলে তো আমাদের ওভারঅল মডেলের মানটাও খারাপ হয়ে যাবে। অ্যাকিউরেসি অফ বাউন্ডারি কন্ডিশন, যেমন ধরো হচ্ছে ফোর্সিং, এক্সটার্নাল ফোর্সিং যেগুলো হতে পারে, যেমন এই যে আমরা একটু আগে বললাম যে আমাদের ভলকানিক এরাপশন বা ধরো সোলার রেডিয়েশন, এগুলো হচ্ছে আমাদের জন্য এক্সটার্নাল ফোর্সিং, যেগুলো আমাদের বাউন্ডারি কন্ডিশনকে চেঞ্জ করতে পারে। এখন আসো টেস্টিং দ্য ভ্যালিডিটি অফ মডেল। Validity of model should be tested, and test validity of model is the extent to which the test accurately measures what is supposed to measure. তার মানে হচ্ছে আমরা আমাদের যে মডেলটা ক্রিয়েট করার চেষ্টা করবো, সেই মডেলটা কত ভালোভাবে আমাদেরকে ডেটা দিচ্ছে, that would be determined by the validity test. So it could be tested in 3 ways. Step 1, that is called the verification, is the first step, and it is done to ensure that the numerical model solve the equation of the physical model adequately. আমরা নিশ্চয়ই বলছি যে মডেল হচ্ছে খুবই কমপ্লিকেটেড কিছু নিউমেরিক্যাল ইকুয়েশনের রেজাল্ট। তার মানে হচ্ছে এখন নিউমেরিক্যাল ইকুয়েশন বলতে গেলে যার সাথে ফিজিক্যাল ওয়ার্ল্ডের কোনো মিল নাই, এই ধরনের কোনো নিউমেরিক্যাল ইকুয়েশন আমাদের কোনো কাজে আসবে না। অবশ্যই ফিজিক্যাল যত ধরনের ফিজিক্যাল মেথড গুলো আছে, সেই মেথড গুলো আমাদের মডেলকে অ্যাডিকুয়েটলি আমরা সেগুলোকে সলভ করতে হবে। So it checks that no coding errors have been introduced into the program. তাহলে কোনো কোডিং এরর থাকতে পারবে না, এটাও চেক করে। তো মানে নিউমেরিক্যাল মডেলের মধ্যে কোনো কোডিং এরর আছে কিনা। So numerical methods used to solve the model equation must also be sufficiently accurate. তাহলে মডেলটা accurate কিনা সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। তারপর হচ্ছে different methods are available to achieve the goal. Different standard one is to compare the numerical solution with the analytical one. Analytical মডেলের সাথে numerical solution এর যে কম্পারিজনটা highly idealized test cases ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। So it is also possible to formally state that some part of the code are correct. এরকম হতে পারে যে কোনো এইটুকু আমরা যে নিউমেরিক্যাল মডেলটা সেট করলাম তার কিছু কোড হচ্ছে কারেক্ট, আবার কিছু হচ্ছে আমরা ব্যাখ্যা করতে পারছি না, আমরা যেটাকে আমরা প্যারামিটারাইজেশন বলছি, এটা হতে পারে। 2 নম্বর যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে ভ্যালিডেশন, মডেল ভ্যালিডেশন। So this is a step for determining whether the model accurately represents the reality. প্রথমটা হচ্ছে ভেরিফিকেশন, তারপর ওটা হচ্ছে ভ্যালিডেশন। To do this, model results have to be compared with observations obtained in the same condition. প্রথমটা শুধুমাত্র আমরা ভেরিয়েবলের জন্য আমরা মেজার করছিলাম, আর এখন সেটা করছি ভ্যালিডেশনটা আমরা করছি হচ্ছে আমরা অলরেডি ডেটা নিয়ে নেওয়া হয়েছে, আমরা মডেল থেকে কিছু ডেটা পেয়ে গেছি, সেই ডেটার সাথে আমাদের অরিজিনাল ডেটা অবজারভেশন ডেটার সাথে আমরা তুলনা করে দেখার চেষ্টা করি যে আদৌ মডেলটা অ্যাকুরেটলি কাজ করে কি না। So in particular, this implies that the boundary condition and forcing must be correctly specified to represent the observed situation. A climate model could thus never be considered as formally verified or validated. আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ক্লাইমেট মডেল কেউ বলতে পারবে না যে 100% verified or validated. It is not possible. আমাদের এই ওয়ার্ল্ডে এটা পসিবল না, কারণ এখনো অনেক কিছু আমাদের আবিষ্কার করা বাকি, আমাদের অনেক জটিল প্রসেস, অনেক কমপ্লিকেটেড প্রসেসেস we haven't included yet in our models. সুতরাং আমরা এখন যেটা করতে পারি, আমরা শুধুমাত্র মডেলটা কতটুকু কাজ করছে এবং মডেলটার রুট মিন স্কয়ার এরর অথবা এরর কত কমানো যায়, কত ভালোভাবে সেটাকে ডিফাইন করছে, ভ্যালিডেশন করছে। ভ্যালিডেশন মেবি 75 to 80 হলে আমরা ধরে নিব, বা 80 আপ হলে আমরা ধরে নিব যে মডেলটা মোটামুটি ভালোই ইয়ে করছে, টেস্ট করছে।
কোনো মডেলে 100% ইয়ে করা সম্ভব না। So the verification and validation should be considered as processes that never lead to the final and definitive product. Final বলতে কোনো শব্দ নাই, যে একেবারে 100% হয়ে গেছে এরকম বলতে কোনো শব্দ নেই। আমরা শুধুমাত্র একেবারে সবচেয়ে ভালো যে ভ্যালিডেশন সেটা করার চেষ্টা করি। এরপর হচ্ছে ক্যালিব্রেশন। Calibration is a third step for the physical parameters. Physical parameters, it is generally required and perfectly justified as there is no priori reason to select one particular value in the observed range of the parameters. তার মানে হচ্ছে আমরা এইটাকে করব 3 নম্বরে যে ক্যালিব্রেশনটা করব, আমরা ক্যালিব্রেশনটা করছি যে একটা পার্টিকুলার একটা ভ্যালু আমরা আমাদের যে মডেল সেই মডেল থেকে একটা পার্টিকুলার ভ্যালু নিয়ে নিলাম, এটা নিয়েই যে আমাদের আমাদের রিয়েল ওয়ার্ল্ড আমরা ব্যাখ্যা করতে পারবো, দিস ইজ নট পসিবল। সো ইন দ্যাট কেস আমরা যেটা করব, আমরা ক্যালিব্রেট করব। ক্যালিব্রেশনের মধ্যে যদি হাই আমরা ইয়ে পাই, ক্যালিব্রেশনের হায়ার পার্সেন্টেজ পাই, তাহলে আমরা ধরে নিব যে আমাদের মডেলটা মোটামুটি অ্যাকসেপ্টেবল। সো ইট ইজ অলসো ভ্যালিড টু ক্যালিব্রেট দ্য নিউমেরিক্যাল প্যারামিটারস। আমরা যে প্যারামিটার গুলোর কথা বলছি সেই সব প্যারামিটার গুলো নিউমেরিক্যাল প্যারামিটার গুলো কতটুকু মোস্ট একুরেটলি আমাদের নিউমেরিক্যাল যে সলিউশনটা আছে ইকুয়েশনের সেই সলিউশনকে ব্যাখ্যা করছে, এটা দেখার জন্য আমরা আমাদের ক্যালিব্রেশন। সো আনসার্টেনটি ইন দ্য মডেল। আনসার্টেনটি হচ্ছে, তাহলে আমরা বুঝতেই পারছি যে এই এতগুলো প্রসেসের মধ্যে if there is any kind of mistakes, it will create some uncertainty in the model. আর এমনিতে তো বললাম যে 100% certainty is গেইন করা কোনোভাবেই পসিবল না। ইনফ্যাক্ট ইন সায়েন্স আমরা 100% বলতে কোনো কিছু বোঝার সুযোগ নেই। তাহলে আনসার্টেনটি ইজ ফান্ডামেন্টাল টু অল সায়েন্টিফিক ইনভেস্টিগেশনস এন্ড মেনি সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস আর ডিজাইনড solely to quantify the uncertainty. তাহলে বুঝতেই পারছি যে অনেকগুলো সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস আমাদের যেখানে আছে, তবে আনসার্টেনটি এটা রেঞ্জ অফ আনসার্টেনটিটা অবশ্যই আমাদেরকে যাচাই করা দরকার when we are modeling। আমাদেরকে মডেলিং এ, এবং তারা বলতে হবে, প্রত্যেকটা মডেলার কিন্তু বলে দেয় যে আমার আনসার্টেনটি লেভেলটা কত, মেবি +-5 +-10। তার মানে আমি যেই মানটা দিব সেটা থেকে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে 10, 20। এখন আনসার্টেনটি লেভেলটা যার যত বেশি হবে তার মডেলটা তত বেশি একটু লেস অ্যাকসেপ্টেড হবে। আনসার্টেনটি লেভেলটা একটু আমি যদি আরো কমিয়ে দেই, যত কম হবে তার মানে হচ্ছে আমার ডেটাটা তত বেশি explain করে variable. So the uncertainty arises from the lack of knowledge, or imperfect knowledge about the specific quantities, behavior of a system. আমি যদি কোন একটা সিস্টেম সম্বন্ধে আমার জানি না কমপ্লিটলি, তাহলে তো আমার আনসার্টেনটি arise করবেই। তারপর হচ্ছে because there is often a random components to uncertainty, it is usually broken down into two basic types. একটা হচ্ছে aleatory, যেটা randomness, আর একটা হচ্ছে epistemic, যেটা lack of knowledge এর কারণে আসলে বেসিক্যালি হয়। এবং ক্লাইমেট মডেলিং এর ক্ষেত্রে দুই ধরনের uncertainty কিন্তু সাধারণত দেখা যায়। So uncertainty in climate modeling has been discussed in many contexts, অনেকগুলো কনটেক্সটে আলোচনা করা হয়েছে, এবং the main uncertainties discussed are value uncertainty, যেটা হচ্ছে ডেটা, যেটা অবজারভেশন ডেটা আমরা যেটা কথা বলছি, সেই অবজারভেশন ডেটাতে যদি আনসার্টেনটি থেকে থাকে তাহলে মডেল ডেভেলপমেন্ট এবং ইভালুয়েশনে সমস্যা হয়ে যায়। স্ট্রাকচারাল আনসার্টেনটি হচ্ছে ইনকমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং অর প্রসেসেস, how to model them. আমরা যদি একটা প্রসেস সম্বন্ধে জানি না কমপ্লিটলি, তাহলে কিন্তু আমরা মডেল করতে পারবো না, এবং আমাদের আলটিমেট মডেলটা কিন্তু হবে যে স্ট্রাকচারাল আনসার্টেনটির আন্ডারে পড়ে যাবে। এবং আরেকটা হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটি, chaotic components of the complex system. আমরা বলেছিলাম যে আমরা প্যারামিটারাইজেশন করতে হয়, আমাদেরকে অনুমান করে নিতে হয়। So unpredictability is a very important thing when we are considering the climate model. এরপর হচ্ছে আনসার্টেনটি ইন দ্য ফিউচার ক্লাইমেট ফোর্সিং। এখন ফিউচারে যদি আমরা চিন্তা করি, ফিউচার ক্লাইমেট ফোর্সিং এর কথা চিন্তা করলে আমাদের অনেকগুলো আনসার্টেনটি ডিল করতে হয়। যেমন হচ্ছে বিকজ future climate change would be altered by emission of greenhouse gases, emission of aerosols, then short-lived species, এগুলোর কারণে সাধারণত সবচেয়ে বেশি প্রভাবিত হয়। So greenhouse gases,
যেমন আরো হতে পারে যে processes that control the composition of atmosphere such as atmospheric chemistry, terrestrial or marine components of the carbon cycles and nitrogen cycles, এগুলো আমাদের জন্য প্রবলেমেটিক। তারপর হচ্ছে climate processes including interactions among the atmosphere, ocean, land, cryospheric system। এখন আমরা তো অনেকগুলো ইন্টারঅ্যাকশনটা জানিও না, যদি না জানি সেক্ষেত্রে তো আমরা ব্যাখ্যা করতে পারবোই না, সেক্ষেত্রে আমাদের আনসার্টেনিটি লেভেলটা বেড়ে যাবে। So the future of each of these processes is subject to important uncertainty. আমরা এখানে হিউম্যান ইমিশন যেমন আছে, আবার হিউম্যান ইমিশনটা কিন্তু একটা সিগনিফিকেন্টলি চেঞ্জ করে আমাদের কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার। আবার হিস্টোরিক্যাল ইমিশন অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড আদার গ্রিনহাউস গ্যাসেস ফ্রম ফসিল ফুয়েল ইউজ এন্ড ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস আর রিজনেবলি ওয়েল নোন। এটা আমাদের ওয়েল নোন, এবং যদিও আমরা জানি, বাট স্টিল এই অ্যানথ্রোপোজেনিক ইমিশন will be subject to important uncertainty. Hence, the predicting emissions of greenhouse gases and aerosols requires being able to predict how to entire human world will develop the future, এবং কিভাবে একটা আনসার্টেনিটিকে কত মানে ইয়ে করে অ্যাড্রেস করে আমাদের যে মডেলের যে একুরেসি লেভেলটাকে বাড়ানো যায়। ওকে, এবার আসি আমরা ডাউন স্কেলিং একটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে এখন ধরো আমরা জিসিএম এর কথা বলেছি, জিসিএম হচ্ছে সারা পৃথিবীকে একসাথে মডেল করে দেয়। এখন সারা পৃথিবীকে মডেল করলে সেখানে বাউন্ডারি কন্ডিশন বা অন্যান্য কিছু অনেক ডিফারেন্ট হয়ে যাবে, কারণ সারা পৃথিবীতে যেখানে যখন কনসিডার করে তখন কিন্তু অনেকগুলো প্যারামিটারের মধ্যে বা এর মধ্যে কিন্তু ওই যে বরফ বা অন্যান্য কিছু চলে আসে, হ্যাঁ, আইশিট বা অন্যান্য কিছু। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যদি আমাদের কথা চিন্তা করি, এই রিজিয়নের কথা চিন্তা করি, এখানে কিন্তু বরফ বা অন্যান্য কিছু আসার পসিবিলিটি একদম নাই। তো এখন ওইটাকে যদি আমরা ক্লাইমেট সিস্টেমের ভিতরে কাউন্ট করে ফেলি, দেয়ার ইজ এ চান্স অফ এরর। তো ওই এররটাকে মিনিমাইজ করার জন্য বা লোকাল লেভেলে আমরা হায়ার রেজুলেশন ইনফরমেশন জানার জন্য আমরা করি কি ক্লাইমেট ডাউন স্কেলিং করি। তবে এক্ষেত্রে লো রেজুলেশন ভেরিয়েশনটা অনেক লো রেজুলেশন হয়ে যায়। So this technique is based on the dynamical or statistical approach. দুই ধরনের অ্যাপ্রোচ আছে ডাউন স্কেলিং করার, একটা হচ্ছে ডাইনামিক ডাউন স্কেলিং, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডাউন স্কেলিং। ডাইনামিক ডাউন স্কেলিং এ কি হয়, হাই রেজুলেশন রিজিওনাল সিমুলেশন করা হয় to dynamically extrapolate the effects of large scale climatic processes on a regional scale. একটা রিজিওনাল স্কেলে আমরা করি কি, হাই রেজুলেশন যেটা রিজিওনাল সিমুলেশনটা আছে, সেই সিমুলেশনকে আমরা ডাইনামিক্যালি এক্সট্রাপোলেট করি, আমরা ডাইনামিক্যালি আমাদের এরিয়ার জন্য আমরা সেটাকে নিয়ে নিই। তবে এখানে ডাইনামিক অনেকগুলো প্রসেস আমরা কনসিডারেশনে রাখি। আর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডাউন স্কেলিং। স্ট্যাটিস্টিক্যাল ডাউন স্কেলিং হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর উপর ভিত্তি করে পুরনো যে ক্লাইমেটের ডেটা আছে সেই ডেটার প্যাটার্নটাকে ধরে সেটার স্ট্যাটিস্টিক্সকে চিন্তা করে আমরা যখন একটা নির্দিষ্ট ছোট এরিয়ার জন্য আমরা আমাদের গ্লোবাল ক্লাইমেট মডেল থেকে আমরা কেটে নিব, সেটাই হচ্ছে আমাদের জন্য স্ট্যাটিস্টিক্যাল ডাউন স্কেলিং। তো আমরা যদি ডাউন ক্লাইমেট মডেলের যদি এটা দেখি, স্ট্যাটিস্টিক্যাল এবং ডাইনামিক মডেলিং এর যে চার্ট, সেই চার্টটা দেখলে বোঝা যাবে যে ডাইনামিক ডাউন স্কেলিং, statistical down scaling could be of to 4 types: regression based, weather typing, delta change methods, stochastic rainfall methods। এবং stochastic rainfall method আবার তিন ধরনের করা যায়, পয়সন ক্লাস্টার এবং মার্কআপ চেইন অথবা সেমি এম্পিরিক্যাল। আবার পয়সন ক্লাস্টারটা দুই ধরনের, ব্যারেট লিউইস অথবা নেমান স্কট, এই ধরনের মেথডে কিন্তু ক্লাইমেট ডাউন স্কেলিং করা যায়। এখন আসো রিজিওনাল ক্লাইমেট মডেল। রিজিওনাল ক্লাইমেট মডেল হচ্ছে একটা নিউমেরিক্যাল ক্লাইমেট প্রেডিকশন মডেল, যেটা হচ্ছে ওশেন এবং ল্যান্ড কন্ডিশন এই দুটোকেই কাপল করে সাধারণত আমরা যে জিসিএম আছে সেই জিসিএম থেকে আমরা কেটে নিচ্ছি আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট অনুযায়ী। এখন আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট হয়তো একটা রিজিয়ন বেসড হবে, তো এটা অবজারভেশন বেসড ডেটা সেট অথবা রিঅ্যানালাইসিস হতে পারে, এটাকে দ্যাট সিমুলেটস দ্য অ্যাটমসফিয়ারিক এন্ড ল্যান্ড সার্ফেস প্রসেসেস। মাত্র দুটো ক্লাইমেট সিস্টেম আমরা এখানে অ্যাড করব, অ্যাটমসফিয়ারিক এন্ড ল্যান্ড সার্ফেস প্রসেসেস, while accounting for high resolution topographic data
আমরা এখানে হাই রেজোলিউশন টপোগ্রাফিক্যাল ডেটা দিব, মানে এলিভেশন ডেটা দিব, এয়ার সি কন্ট্রাস্ট, সারফেস ক্যারেক্টারিস্টিক্স এন্ড আদার কম্পোনেন্টস অফ আর্থ সিস্টেম এখানে কিন্তু এমপ্লয় করব। RCM as the are the one way of downscaling global climate information to a local scale. আমরা মানে হায়ার রেজোলিউশন একটা GCM কে আমরা লোকাল স্কেলে এটাকে কেটে যদি আমরা ব্যবহার করি, সেটাই আমাদের জন্য হচ্ছে রিজিওনাল ক্লাইমেট মডেল। এখন এই রিজিওনাল ক্লাইমেট মডেল হচ্ছে সিন্স অনলি কভারস আ লিমিটেড ডোমেইন, ছোট একটা এরিয়া নিয়ে কভার করে, সুতরাং the value at their boundaries must be specified explicitly. তাহলে বাউন্ডারির যে কন্ডিশনটা আছে সেটা অবশ্যই explicitly স্পেসিফাই করতে হবে, referred to as boundary conditions and by the results from a coarser GCM or reanalysis. তাহলে এটা সাধারণত বাউন্ডারি কন্ডিশনের উপর ভিত্তি করেই হবে, এবং হাই রেজোলিউশন যে GCM, সেই GCM এর উপর ভিত্তি করেই সাধারণত আমরা আমাদের RCM টা তৈরি করি। Current RCM are initialized with the initial conditions and driven along its lateral atmospheric boundaries and low surface boundaries with time variable conditions. তাহলে টাইম ভেরিয়েবল কন্ডিশনের মধ্য দিয়ে কিন্তু সাধারণত এই যে কারেন্ট যে RCM টা আছে সেই RCM টা জেনারেলি ইনিশিয়ালাইজ করা হবে, ইনিশিয়াল কন্ডিশন করা ভাবে করা হবে, মানে সোজা কথা হচ্ছে অ্যাটমসফিয়ারিক বাউন্ডারি এবং ল্যাটারাল অ্যাটমসফিয়ারিক বাউন্ডারি এবং লোয়ার সারফেস বাউন্ডারির মধ্য দিয়ে যে টেম্পোরাল ডিফারেন্সেসটা আছে বা সময়ের সাথে সাথে যে ডিফারেন্সেসটা, সেটাকেই সাধারণত ইনিশিয়াল কন্ডিশন হিসেবে ধরে নেওয়া হবে। পরবর্তীতে মডেলার could come up with some local boundaries as well. এরপরে RCM can generally be run more quickly and at a high resolution than GCM. GCM এর থেকে ডেফিনেটলি যদি এরিয়া যদি কমিয়ে নেই, এই যে দেখছি আমরা এখানে একটা গ্রিড দেখছি বামের এই ছবিটাতে, প্রথমেই এখানে এই যে অনেকগুলো গ্রিড দেখতে পাচ্ছি, এখানে ছোট ছোট গ্রিড দেখতে পাচ্ছি। একটা গ্রিডকে যদি আমরা কেটে নিয়ে এখানে নিয়ে আসি এবং সেটাকে যদি আমরা রান করার চেষ্টা করি, ডেফিনেটলি অনেক আগে হবে, এটা পুরো GCM এর তুলনায় অনেক আগে হবে। A model with high resolution has a smaller grid cells and therefore can produce the climate information in greater details. এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ডিটেইলটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, এখানে অনেক বেশিতে রিজিওনাল ক্লাইমেট মডেল করা যাবে, কারণ ছোট ছোট গ্রিড সেল আছে হাই রেজোলিউশনের, এবং এগুলোকে যদি আমরা বড় করি বা জুম আউট করি, অবশ্যই জুম ইন করি, তাহলে ডেফিনেটলি আমরা বড় বা একটা coarser resolution data পাবো। The regional climate projections are the key chain elements that provide information at a scale allowing impacts calculation and the assessment of adaptation measures. তাহলে adaptation measure বা impact calculation এর মাধ্যমে সাধারণত এটা regional climate projection এটা প্রডিউস করে। আর regional climate projection also allow an improved simulation of physical and biogeochemical process. শুধুমাত্র ফিজিক্যাল না, এখানে biogeochemical processes are also be considered. তারপরে হচ্ছে এবং হচ্ছে extreme events at scales relevant to impacts studies. So extreme event গুলাও কিন্তু এখানে আমরা যে ক্লাইমেট মডেলিং এর ক্ষেত্রে সেটাকে কিন্তু এটা কনসিডার করি। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের GCM সিমুলেশন, যে গ্লোবাল সার্কুলেশন মডেল, যেটা জেনারেল সার্কুলেশন মডেল বলি আমরা, এইটা কিভাবে সাধারণত আমরা করতে পারি, দেখতে পারি। এখানে দেখো মডেল কিন্তু আমাদেরকে আমাদের দিয়ে দিয়েছে। এখন এটা হচ্ছে রেগুলার ফেনোমেনা, যে কালো রংটা যেটা দেখতে পাচ্ছি। আমি আরেকটা কালার নেই, that would help us. আমি কোন কালার নেব? সবুজ কালার নিই। ওকে, সো আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এখানে যে কালো রংটা যেটা আছে, এই যে কালো রংটা gives us the whole প্রত্যেক মাসের দেয়, এবং এটা এই যে লাল রংটা যেটা, এটা হচ্ছে আমাদের 5 বছর পর 5 ইয়ার্স এভারেজ আমাদেরকে দিচ্ছে। তার মানে হচ্ছে এখানে এভারেজটা একটু সোবার এখানে। আর এই যে হলুদ রংটা যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে ধরো এখান পর্যন্ত, আবার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এই যে হলুদ আঁকা বাঁকা যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, those are uncertainties. এই যে আনসার্টেনিটির কথা আমরা বললাম, এগুলো হচ্ছে আমাদের আনসার্টেনিটিস প্রত্যেকটা জায়গার নিচে। এখন আনসার্টেনিটিস কিভাবে বেড়ে গেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা সময়ে এক্সটার্নাল ফোর্সিং কিভাবে আমাদেরকে গ্লোবাল
টেম্পারেচারকে প্রভাবিত করেছে। যেমন হচ্ছে এলচিচন একটা এই সময়ে এলচিচন নামে একটা অগ্নুৎপাত হয়েছিল। এবার এই সময়ে মাউন্ট পিনাটুবো একটা একটা ভলকানিক এরাপশন হয়েছিল, আর এখানে আগং নামে একটা ভলকানিক এরাপশন হয়েছিল। এর আমরা নিশ্চয়ই জানি যে ভলকানিক এরাপশন যদি হয়, a number of aerosols that is spread out into the atmosphere, এবং aerosols যখন থাকে তখন কিন্তু aerosol act as an albedo, এবং albedo ইফেক্টের কারণে অথবা এই যে সাদা রং বা সূচক হচ্ছে এইটা that does not permit the sunlight to come into the earth, এবং পৃথিবীতে যদি আসতে না পারে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এইসব সময়ে টেম্পারেচারটা সিগনিফিকেন্টলি কমে গেছে। এই যে কমে গেল, এখানেও কমে গেছে, হঠাৎ করে কমে গেছে, তো বাড়ার কথা ছিল, এখানেও হঠাৎ করে কমে গেছে। তার মানে হচ্ছে একেবারে পুরোপুরি প্রত্যেকটা সাইন কিন্তু এখানে আছে অলরেডি। ডেটা থেকে এগুলো কিন্তু ফিজিক্যাল ডেটা, অবজারভেশনাল ডেটা। এই অবজারভেশনাল ডেটাই বলছে যে যখনই আমরা কোনো একটা ঘটনা ঘটেছে, তখন কিন্তু আমাদের যে ওভারঅল টেম্পারেচার, সেই টেম্পারেচারটা কিন্তু অনেকভাবে ড্রাস্টিক্যালি